360 ডিগ্রি ইউটার্ন প্রফেসর ইউনূসের ক্ষেত্রে মুহূর্তেই দৃশ্যপট বদলে গেল, অস্বাভাবিক। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইউনূসের ক্ষেত্রে কি ঘটেছে, তিনি কি কাজ করেছেন। আনইমাজিনেবল, অবিশ্বাস্য, আনবিলিভেবল। দর্শক, এনটিভি নিউজের একটা রিপোর্ট, তাদের শিরোনাম, ভারতও বুঝে গেছে হাসিনার দিন শেষ, প্রশ্নবোধক চিহ্ন। শিরোনামটা তো অবশ্য ইউনূস সরকারের প্রতি একটু সহমর্মিতা রেখে করতে হয়। থাম্বনেইলে 360 ডিগ্রি ইউটার্ন, প্রফেসর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া। এটাই হচ্ছে আমার মূল পয়েন্ট। প্রফেসর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া, এত সোজা এটা কেন? ভারতীয় মিডিয়া তো প্রফেসর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে, কিন্তু এখন কেন তার প্রশংসা করছে? এনটিভি দেখিয়েছে, ভারতের অনেকগুলো মিডিয়ার স্ক্রিনশট সহ তারা পড়ে শুনিয়েছে। সেই রিপাবলিক বাংলাও এখন ঘুরে গিয়েছে। মোদি মিডিয়া বলতে যা বোঝায় সবগুলো সুর পাল্টিয়েছে। এখন তারা ইউনূসের প্রশংসা করছে যে ইউনূস ফরেন পলিসিতে ম্যাজিক দেখাচ্ছেন। আশ্চর্য হচ্ছেন না? যেই ইউনূসকে বলতো সুদখোর মৌলবাদী, মৌলবাদীদের সরকার, বাংলাদেশ হিজবুত তাহরীর সরকার ইউনূস, সেই ইউনূসকে বলতে ম্যাজিশিয়ান এখন বলছে যে ফরেন পলিসিতে অসাধারণ সফলতা দেখিয়েছে, চীন থেকে এটা এনেছে, ইউনূস ব্রিংস এত বিলিয়ন অফ ডলার্স ইনভেস্টমেন্ট। এরকম নানান প্রশংসা সূচক ইউনূসের এমন এমন সফলতা ভারতীয় মিডিয়া প্রচার করছে যেগুলো আমরাও জানি না, আমাদের দেশেও প্রচার করা হয় না। ইউনূসকে এখন মহান বলছে, ইউনূসের প্রতি জনগণের সমর্থন আছে, একটা সফল সরকার, এগুলো বলছে। সে রিপাবলিক বাংলার ময়ূখের চিল্লাচিল্লি কিন্তু এখন আর নেই। কিভাবে হয়েছে এই শিফট, প্যারাডাইম শিফট? এটা কবে থেকে? 360 ডিগ্রি ইউটার্নটা কবে থেকে? ইউনূস তারেক লন্ডন বৈঠকের পর থেকে। এর অর্থ কি? ইউনূস তারেক লন্ডন বৈঠক বা সামগ্রিকভাবে আমি এটা কয়েকটা আলোচনায় বলেছি যে ভারতের সাথে ইউনূস আপোষ করেছেন, সে আপোষের ফলে দৃশ্যপট বদলে গিয়েছে। এটা একটা ব্যাখ্যা। আবার কেউ কেউ আরেকটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভারতীয় মিডিয়ার এই 360 ডিগ্রি ইউটার্নকে। এটা হচ্ছে যে না, ভারত বুঝে গেছে যে হাসিনার দিন শেষ, এখন ইউনূসের সাথে সম্পর্ক রাখা দরকার, ইউনূসের বিরুদ্ধে বলে লাভ নেই, হাসিনা আওয়ামী লীগের পক্ষে আর সুযোগ নেই, তার চাইতে বরং ইউনূসের সাথে সম্পর্ক রাখি, এর মধ্য দিয়েই যা করা যায়। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয়ে আমরা আলোচনা করে সমাধান করতে প্রস্তুত, যেটা একসময় অসম্ভব ছিল। এটাও বলেছেন ওই 13 জুনের পরে। এখন কোনটা সঠিক? ইউনূস ভারতের সাথে সমঝোতা করেছেন, না ভারত ভয় পেয়ে এখন ইউনূসের প্রতি নমনীয় হয়েছে? উত্তর হচ্ছে ইউনূস ভারতের সাথে সমঝোতা করেছে, ভয় পেয়ে নমনীয় হয়েছে এটা নয়। কেন নয়? আচ্ছা, ভয় পাওয়ার মধ্যে কি করেছে? ভারত ভয় পাবে এমন কি করেছে ইউনূস? বরং যখন ভারতের বিরুদ্ধে কিছু করেছে তখন ঠিকই প্রোপাগান্ডা চালাতো পাল্টা। যখন ভারতের বিরুদ্ধে বলা ইউনূস বন্ধ করে দিয়েছে তখন ভারত ইউনূসের প্রশংসা করছে। তো ভয় তো দেখায়নি, ভয় পাবে কিভাবে? ভয় পাওয়ার কি হয়েছে? আমরা কি দেখছি যে 13 জুনের পর ইউনূস সরকার আরো দুর্বল হয়েছে। কিভাবে? 13 জুনের পর সেই জনগণের সমর্থন নাই ইউনূসের প্রতি, জামাত চরমনাই এনসিপির সমর্থনে, সবার সাথে বিরোধ। বরং রাগ হয়ে কেউ ঐক্যমত কমিশনের বৈঠকে যায়নি, কেউ ইউনূসের বিরুদ্ধে কথা বলছে, ইউনূসের নিরপেক্ষতা নিয়ে জ্বালাময়ী বক্তব্য এসেছে সব দলের পক্ষ থেকে সরোয়ার্দী উদ্যানে চরমনাই মহাসমাবেশে। তো এগুলোর অর্থ তো ইউনূসের শক্তি কমেছে 13 জুনের পর। তাহলে শক্তি কমেছে আর ভারত বলছে শক্তি বেড়েছে, এর অর্থ কি? এর মানে সমঝোতা হয়েছে। কিভাবে? হিসাবটা হচ্ছে এরকম যে খলিলুর রহমান কিন্তু আমেরিকাপন্থী, ডক্টর ইউনূস আমেরিকাপন্থী। এখন দেখলেন তারা যে না, আমেরিকা তো কিছু দিতে পারে না, অথবা বিএনপির সাথে আপোষ করে ফেলেছে, আর বিএনপি তো আগেই ভারতের কোলে উঠে বসেছিল, এখন কি করার? আবার ওয়াকারও সহযোগিতা করছেন, ওয়াকারও চুপচাপ খেলছেন। তার চাইতে বরং ভারত আমেরিকাকে এক জায়গায় করে বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকাকে এক বিন্দুতে এনে আমরা মিলে মিশে চলি। তা ভারত আমেরিকাকে এক বিন্দুতে আনার অ্যাসাইনমেন্ট পেয়েছেন খলিলুর রহমান।
এইভাবে ভারতের সাথে আপোষ করছেন প্রফেসর ইউনূস। আর তারপর থেকে ভারতের সুর বদল, ভারত সরকারেরও সুর বদল, গদি মিডিয়া মোদি মিডিয়াগুলোরও সুর বদল। এটা হচ্ছে বাস্তবতা, দৃশ্যপট বদলে গেল। তাই ইউনূস কি কাজটা ঠিক করলেন? না, মোটেই না। কাজটা ভুল করেছেন বলেই সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ফেব্রুয়ারিতে। কাজটা ভারতের কোলে উঠেছেন বলেই এখন নির্বাচনে প্রস্তুতি নেওয়ার কথা বলছেন ডিসেম্বরের মধ্যে। ভারতের কোলে উঠেছে বলেই বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়ার এক প্রকার সমঝোতা করেছেন ইউনূস। আর আপাতত বিএনপিকে ক্ষমতায় আনতে পারলেই ভারত খুশি, কারণ ভারত জানে যে হাসিনাকে ক্ষমতায় আনা যে সম্ভব না, ওটা ভারত 6 আগস্ট জানত। হাসিনা বা আওয়ামী লীগকে আনতে হলে আরো কমপক্ষে 15-20 বছর। সেই 15 বছর ভারত কার প্লেট থেকে খাবে? বিএনপির প্লেট থেকে। এটা 6 আগস্টেই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারপরে বিএনপিকে প্রস্তাব দিয়েছে, বিএনপি মেনে নিয়েছে যে আমরা এখন তোমাদের লোক। শেখ হাসিনা বাড়ি নেই, বাপের বাড়ি বেড়াতে গেছে, এখন ভারপ্রাপ্ত স্ত্রী আমি, বিএনপি। আচ্ছা না, এই গল্প আপনারা জানেন না যে স্ত্রী বাপের বাড়ি বেড়াতে গেলে তখন গার্লফ্রেন্ডকে বাসায় আনে? নাটক সিনেমায় দেখেন না? একদম এক্সট্রিম লেভেলে পরকীয়া বলতে যা বোঝায়। তা ভারত বিএনপির ক্ষেত্রে এটা হয়েছে যে শেখ হাসিনা আপাতত ছুটিতে আছে, তা এখন তো আমার লাগবে একজন ভারপ্রাপ্ত। তা সে কে? সে হচ্ছে এই বিএনপি। বিএনপিকে ভারত পিক করেছে। তো এই জন্য ইউনূস যখনই বিএনপিকে ক্ষমতায় আনার মোটামুটি গ্যারান্টি দিলেন বা তারেকের সাথে একটা সমঝোতায় বসলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম একটা ভাব দেখালেন, ভারত খুশি হয়ে গেছে। তারেক খুশি, বিএনপি খুশি, ভারত খুশি। বুঝতে পারছেন সমীকরণটা কি? প্রফেসর ইউনূস কি করেছেন? কেন ভারতীয় মিডিয়া 360 ডিগ্রি ইউটার্ন নিয়েছে, মোদি মিডিয়া? আবার দেখবেন, জাস্ট ওয়েট, দেখবেন আপনারা। যদিও এই বিএনপি ক্ষমতা এনে দিবে, এগুলো তো আমরা কখনো মানবো না, এগুলো হতে দিবে না। ইসলামপন্থীরা, এনসিপি তরুণরা এটা কিচ্ছুতে হতে দিবে না। ইউনূসের এই স্বপ্ন, বিএনপি ক্ষমতা এনে দেওয়ার স্বপ্ন পূরণ হবে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। তো সামনে যখন দেখবেন সবকিছু উল্টে পাল্টে গেল, বিএনপির সাজানো বাগান ধ্বংস হয়ে গেল, অথবা ইউনূস আছেন কিন্তু বিএনপির সাথে সমঝোতা একদম নাই হয়ে গেল, বিএনপিকে ক্ষমতা এনে দেবে এই বাস্তবতা আর থাকলো না, ইউনূস ওই জায়গা থেকে পুরোপুরি সরে এসেছেন, আংশিক সরে অলরেডি এসেছেন, বাধ্য হয়ে পুরোপুরি সরে এসেছেন, এগুলো যখন দেখবেন তখন বুঝবেন, তখন দেখবেন যে ভারতীয় মিডিয়াগুলো আবার ইউনূসের বিরুদ্ধে লেগেছে। এখন দেখেন 13 জুনের পরে ইউনূসের বিরুদ্ধে বিএনপি কিছু বলছে। 13 জুনের আগে ডক্টর খলিলুর রহমান, আসিফ মাহফুজের পদত্যাগ চেয়েছে বিএনপি, কিন্তু 13 জুনের পর একদিনও পদত্যাগ চেয়েছে? চায়নি। ইউনূস চলে যাক, ইউনূস খারাপ, এটা বলেছে একবারও বলে নাই। এর মানে বিএনপি খুশি ইউনূসের উপর, ভারত খুশি। আবার যখন সামনে বিএনপি বেজার হবে, ভারত বেজার হবে, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা শুরু করে দিবে। আশা করি এনটিভির যে এই রিপোর্ট, যে 360 ডিগ্রি ইউটার্ন, প্রফেসর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া, এর তাৎপর্য বুঝতে পেরেছেন। বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা ও ফজলুর রহমান ওরফে ফজলু পাগলা, এদের বিরুদ্ধে জনগণের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। যা করেছে 24-এর পক্ষের শক্তি, কোনো বিপ্লবী চুপ থাকতে পারে না। রুমিন ফারহানা বিশেষ করে ফজলুর রহমানের বিরুদ্ধে মব করা এখন ওয়াজিব হয়ে গেছে। আই রিপিট, রুমিন ফারহানা বলে না যে ধানমন্ডি 32 এটা জঘন্যতম মব, আমি তো বলি ওই যে মব, ফজলুর রহমানের উপর মব করা এখন ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি যদি 24-এর স্পিড ধারণ করেন, ফজলু পাগলার বিরুদ্ধে মব ওয়াজিব। আমি অবশ্যই মবের পক্ষে, মব করি তো হাসিনার পতন ঘটিয়েছে। মবই হচ্ছে বিপ্লব। অতএব মব নিয়ে হীনমন্যতা থাকবে না। আমি স্পষ্ট করে বলি দর্শক, এটা পিনাকি ভট্টাচার্য বলে, ধানমন্ডি 32 নম্বর তিনি ভেঙেছেন, তিনি বুলডোজার চালিয়েছেন, মামলা করেন তার বিরুদ্ধে, পারলে ফাঁসি দেন, তিনি দায় স্বীকার করছেন। এইভাবে আমরা বলছি যে আসলে আমরা যদি জুলাই অগাস্টে সেতু ভবনে আগুন না দিতাম,
বিটিভি ভবনে আগুন না দিতাম, নরসিংদী কারাগার ভাঙচুর না করতাম, আমরা যদি মেট্রো রেলে ভাঙচুর না করতাম, তাহলে হাসিনা পতন হতো না। আমরা যদি যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ হত্যা করে ঝুলিয়ে না রাখতাম, বিভিন্ন জায়গায় পুলিশকে যদি জয় বাংলা না করতাম, তাহলে আমাদের মহান বিপ্লব হতো না। ওগুলো ছিল বিপ্লবের সবচেয়ে শক্তিশালী উপাদান, ওইগুলোই ছিল মূল। বীরশ্রেষ্ঠ কারা জানেন? যেমন আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ তো অনেকে করেছে, বীরশ্রেষ্ঠ মাত্র 7 জন। যারা বীরশ্রেষ্ঠ হয়েছে তারা কি করেছে? তারা কি 9 মাস যুদ্ধ করেছে? না, 9 মাস যুদ্ধ করেনি। তারা কেউ পাকিস্তান থেকে বিমান নিয়ে আসতেছিল, আসার পথে নিহত হয়েছে, তারা বীরশ্রেষ্ঠ। একটা দুইটা ঘটনার কারণে বীরশ্রেষ্ঠ। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যদি কাউকে বীরশ্রেষ্ঠ বলতে হয়, তাহলে বীরশ্রেষ্ঠ বলতে হবে ওই যারা পুলিশ হত্যা করেছে তারা, কারণ ওইটি ছিল আসল ঘটনা। পুলিশ হত্যাকারীরা হচ্ছে বীরশ্রেষ্ঠ। এটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি ধান্দাবাজ, আপনি প্রতারক, আপনি 24টি নাটক করছেন। হ্যাঁ, বিএনপি জামাতের কাছে জিজ্ঞেস করলে বলবে না না না, আমরা পুলিশ হত্যা করিনি, অথচ তারাই করেছে। জামাতের লোকজনও করেছে, বিএনপির লোকজনও করেছে, তাদের নেতৃত্বে এগুলো, কিন্তু এগুলো স্বীকার করবে না। কিন্তু না, এগুলো আপনি যদি স্বীকার না করেন, এগুলো অস্বীকার করেন, তাহলে দেখবেন পরবর্তীতে ওই পুলিশ হত্যার দায় আপনিই জেলে যাবেন। বরং এগুলো স্বীকার করে গ্লোরিফাই করেন, কিচ্ছু হবে না। এই পুলিশ থাকতে পারবে না, এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে, এই পুলিশ সংস্কার করে বদলে দিতে হবে। আমরা এই পুলিশ মানি না। দর্শক, ঘটনা যেটা ঘটেছে আপনারা জানেন, বেশ কিছুদিন আগের ঘটনা। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় ডক্টর কামাল ছিলেন, বিএনপির ফজলুর রহমান ছিলেন। এদের উপস্থিতিতে জুলাই আগস্ট আন্দোলনকারীদের সরাসরি শুয়ারে বাচ্চা বলে গালি দিয়েছেন ডক্টর মাহমুদ নামের এক মুক্তিযোদ্ধা। ওই শুয়ারে বাচ্চারা বলে দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা কি বুঝতে পারছেন? মানে আমাদের জুলাই বিপ্লবীদেরকে শুয়ারে বাচ্চা বলেছে ডক্টর মাহমুদ। ও শুয়ারে বাচ্চা, ওর মা বাপ, ওর 14 গোষ্ঠী শুয়ারে বাচ্চা। এখন এটা আওয়ামী লীগের লোকজন এর চাইতেও খারাপ গালি দিতে পারে, দ্যাটস ডিফারেন্ট কেস। আওয়ামী লীগকে তো আমরা জয় বাংলা করে দিয়েছি, ওরা তো গালি দিবেই। কিন্তু কথা হচ্ছে, এখানে বিএনপি নেতা ফজলুর রহমানের উপস্থিতিতে দিয়েছে, জুলাই বিপ্লবীদের শুয়ারে বাচ্চা বলেছে। মাইন্ড ইট, রাইট ইট ডাউন। এবং ফজলুর রহমান যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছে, তখন চারদিক থেকে, অনুষ্ঠান স্থলের বিভিন্ন প্রান্ত থেকে জয় বাংলা স্লোগান ভেসে এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং ফজলুর বাংলা নিজেই শেখ মুজিব বন্দনা কি করেছেন এটা নিয়ে আলোচনা আলাদা করেছে। দর্শক, আপনি চিন্তা করেন, আমাদের বিপ্লবের 1 বছর পূর্ণ হওয়ার আগেই আমাদের বিপ্লবীদের শুয়ারে বাচ্চা বলে গালি দেয় বিএনপি নেতার উপস্থিতিতে, আর তারেক রহমান সেই বিএনপি নেতাকে বহিষ্কার করে না। এর মানে তারেক রহমান নিজেই গালি সমর্থন করে। তাহলে তারেক রহমান কেন বহিষ্কার করেন না? এবং ধানমন্ডি 32-এ ফুল দিতে যায়, এবং রুমিন ফারানা বলে ধানমন্ডি 32 ভাঙা, ওটা ছিল বড় মব। মানে আওয়ামী আন্ডা বাচ্চারা, আসলে ঘটনা হচ্ছে তারেক রহমান, এই ফজলু পাগলা, রুমিন ফারানা, এদের মাধ্যমে আওয়ামী প্রশংসা করিয়ে আওয়ামী লীগের ভোট কাজ করতে চান, যে আওয়ামী লীগের ভোটগুলো যেন তারা পায়। কি মাথা, এই ব্রেন নিয়ে আসছে তারেক রহমান রাজনীতি করতে। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারেক রহমান? সিজিপিএ কত? এসএসসিতে রেজাল্ট কি? এই মেধা নিয়ে রাজনীতি করেন? ফজলুর রহমান আর রুমিন ফারানা আওয়ামী লীগের প্রশংসা করুক, আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিবে, কি হাস্যকর চিন্তা। অথচ বিএনপির ভোট যে জয় বাংলা হয়ে যাচ্ছে তাদের কারণে, এটা দেখছে না। মানে এটা বিষয়টা কেমন, যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা, যে পাগড়ি বাঁধতে তো হয়, এখন পাগড়ি তো নাই, তো লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বাঁধি। আরে তোর নিজের ভোট নাই হয়ে যাচ্ছে, আর তুই আওয়ামী লীগের ভোট চাও। আওয়ামী লীগের ভোটের জন্য এদেরকে মাঠে নামিয়েছে। যদিও ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপির লোকজন খেপেছে। আর রুমিন ফারানা যে কি বাটপার, কোন প্রোডাক্টের মাল, এটা আমাদের পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখিয়েছেন, এরপর আর কোনো কথা থাকে না। তো দর্শক,
ফজলুর রহমানের উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের শুয়োরের বাচ্চা বলেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে, ফজলু পাগলা নিজে এই স্লোগান দিয়েছে। এজন্যে ফজলু পাগলার উপর মব করা ওয়াজিব হয়ে গিয়েছে। মব করেন, কেউ কিচ্ছু বলবে না। ফজলু পাগলাকে ধরে পিটিয়ে হাত পা ভেঙে দেবে, কিচ্ছু কেউ করবে না। বিএনপির লোকজন মিছিল করবে আপনার পক্ষে। বিএনপির লোকজন তো তারেক রহমানের ভয় এখন কিছু বলতে পারছে না। জাস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফজলু পাগলা যে ঘটনা ঘটিয়েছে তার উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের যেভাবে শুয়োরের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে, জাস্ট তারেক রহমান বলে দিক যে ফজলু পাগলা আজকে থেকে বিএনপির কেউ না। 24 ঘন্টার মধ্যে দেখবেন যে ছাত্র দলের লোকজন ফজলু পাগলাকে জুতা দিয়ে পিটিয়েছে, ওর হাত পা ভেঙে দিচ্ছে, আর মুক্তিযোদ্ধা ওর পিছন থেকে ভরে দিচ্ছে। জাস্ট বলুক যে ফজলুর রহমান বিএনপির না, এর মানে বিএনপির লোকজন তার প্রতি এতটা ক্ষুব্ধ। তা আমরা প্রথমে তারেক রহমানকে আহ্বান জানাবো যে ফজলু পাগলাকে বহিষ্কার করুন আর রুমিন ফারহানাকে সতর্ক করুন। আর ফজলু পাগলাকে বহিষ্কার করার পর এই আওয়ামী দালাল চরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে ওর কপালে মব আছে। আমরা বললাম না আমরা মবের পক্ষে। আমি এই আলোচনার শুরুতে মবকে কিভাবে গ্লোরিফাই করেছি, জাস্টিফাই করেছি দেখেছেন। বাংলাদেশে দ্বিতীয় সংবিধান এই গণহত্যাকারীদের চূড়ান্ত পরাজয় বিচারের আগ পর্যন্ত পুলিশ যদি অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে তা আমরা তো মব করবই। মব হয় কখন? যখন পুলিশ অপরাধীদের ধরতে পারে না, তখন জনগণ ধরে। এই ফজলুর রহমানকে যদি পুলিশ না ধরতে পারে তখন জনগণ এর উপর মব করবে। এর উপর মব করা জরুরি, একে ধরুন, এটা ধরা ওয়াজিব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক দফা আন্দোলনে যেতে পারে এনসিপি, ছাত্র জনতা। এবং এনসিপির কপালে, নির্বাচন কমিশনের কপালে দুঃখ আছে। এই নির্বাচন কমিশন ভুল জায়গায় হাত দিয়েছে। বিপ্লবী ছাত্র জনতার সাথে লাগতে গেছে বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী গায়ের জোরে। এর ফলাফল অত্যন্ত খারাপ হবে। নির্বাচন কমিশনকে চলে যেতে হবে অনিবার্যভাবে। এমন দিন আসবে আপনারা দেখবেন যে এক দফা এক দাবি, নাসির তুই কবে যাবি। এই নির্বাচন কমিশনকে ঘাট ধরে উৎখাত করা হবে। দ্যাটস রিয়ালিটি নাও। দর্শক, খবর প্রতীক হিসাবে থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত। আর শাপলা লাগবে প্রতীক হিসাবে, এটা হচ্ছে এনসিপির নীতিগত সিদ্ধান্ত। যদিও তাদের হাতে আরো বিকল্প আছে, কিন্তু এই শাপলার বিরোধিতা বা কেন ইসি করছে, কিছু হিসাব তো মিলে যাচ্ছে। যখন শাপলা চেয়েছে এনসিপি, তখন থেকে বিএনপি নেতারা বলেছে এটা দেয়া যাবে না। বড় বড় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছে যে শাপলা দেয়া যাবে না, শাপলাকে ভয় পায় তারা। এটা হচ্ছে আওয়ামী মার্কা যুক্তি, যেই যুক্তিতে জামাত ইসলামীকে ধানের শীষ দেয়া যাবে না, জামাত ইসলামীকে দাড়িপাল্লা দেয়া যাবে না বলা হচ্ছিল, ওই একই যুক্তি এটা। কেন? যে দাড়িপাল্লা এটা আদালতের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, এই জন্য দাড়িপাল্লা দেয়া যাবে না। কত কাহিনী করে ফুল কোর্ট বসিয়ে এটা বাতিল করেছিল না? এখন আবার শাপলা দেয়া যাবে না কেন? শাপলার সমস্যা কি? শাপলা কিসের প্রতীক? যে জাতীয় ফুল শাপলা, ওই শাপলা তাতে কি হয়েছে? ওটা তো আরো ভালো, প্রতীক হিসেবে মর্যাদা বাড়বে। আপনি কাঁঠাল দেন, সমস্যা কি? কাঁঠাল জাতীয় ফুল, জাতীয় যা আছে সবকিছু দিয়ে দেন প্রতীক হিসেবে, আপনাকে কে ফিরায়? মানে এগুলো কিছু না। আসলে সরকার বা ইসি চাইলে শাপলা 1000 বার দেওয়া যায়, এতে কোনো আপত্তি নেই এবং আইনগত কোনো বাধা নেই। শীর্ষস্থানীয় আইনজীবীরা সবাই স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে শাপলা দিতে কোনো আপত্তি নেই। ইটস আপ টু ইসি। ইসি চাইলেই শাপলা দিতে পারে, চাইলে ভেজাল করতে পারে। যেহেতু শাপলা দেওয়ার বিরোধিতা করেছিল বিএনপি, তা আমরা ধরে নিতে পারি যে বিএনপির কথায় ইসি এখন এনসিপিকে শাপলা দিতে যাচ্ছে না, প্রতীক হিসাবে রাখছেই না। অতএব জাস্ট এই একটা বিষয় না, আরো নানান বিষয়, যেহেতু ইসি চলে বিএনপির কথায় আর এনসিপি চায় একটা স্বাধীন নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এই জায়গাটায়
এই ইসি হটাবে এনসিপি, এটা তাদের জন্য মাস্ট, লিখে রাখেন। এই ইসির সাথে কখনো এনসিপির মিলবে না। এই ইসিকে ঘাট ধরে বের করে দিবে। এই বিপ্লবীরা এটাই, এদের কাছে নিয়ম বা কি নিয়ম, হাসিনার নিয়ম না, ওগুলো তো ধার ধারে না। এরা ঘাট ধরেই মানুষকে নামায়, যেমন হাসিনাকে ঘাট ধরে নামিয়েছে। হাসিনা কি এমনি এমনি নেমেছে বিএনপির তথাকথিত সাংবিধানিক প্রক্রিয়ায়? না, এই ইসিও ওই সাংবিধানিক প্রক্রিয়া যাবে না, ঘাট ধরে তারপরে যাবে। ইশরাক কাণ্ডে আমরা দেখেছি যে কতটা নগ্ন আচরণ করতে পারে, পক্ষপাতমূলক আচরণ করতে পারে এই ইসি। এটা বিএনপির ইসি, বিএনপি পার্টি অফিস, বিএনপির কথা এখন শাপলা দিতে যাচ্ছে না, অতএব এর ফল খারাপ হবে। এবং রাজনীতি এক এক সময় এক একটা কারণে টার্ন নেয়, তার মধ্যে একটা টার্ন নেবে এই প্রতীক বা নির্বাচন কমিশনকে কেন্দ্র করে। যেমন বর্তমানে পিআর এর পক্ষ বিপক্ষ, এটা একটা টার্ন। এই সামনে আরেকটা টার্ন নেবে নির্বাচন কমিশনের পক্ষে বিপক্ষে, যে আমরা এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচনে যাব না। রাজনীতি ঘুরে যাবে এই ইসিকে কেন্দ্র করে দ্বন্দ্বের ফলে। এটা অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। খবর, প্রতীক হিসাবে থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত। বিএনপির কথায় তোমার নীতিগত সিদ্ধান্ত, ওগুলো তরুণ প্রজন্ম গোনে না। এখন অবশ্যই এনসিপির হাতে আরো বিকল্প তিনটা আছে, কিন্তু বিষয়টা আসবে এরকম যে কার কথায় ইসি এটা দিচ্ছে না, এই আওয়ামী আচরণ করছে। সেই দাঁড়িপাল্লার বিরুদ্ধে যে যুক্তি দিয়েছিল সেই যুক্তি দিচ্ছে, কার কথায়? এটাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। আর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে তারা থাকতে পারবে না। শুধু ইসি না, ডিসি, এসপি, ওসি, যারা বিএনপির দালাল, কেউ থাকলে কোনো নির্বাচন হবে না, সবগুলোকে সরাতে হবে, নিরপেক্ষ করতে হবে প্রশাসন। তার আগে নির্বাচনের প্রশ্নই আসে না। জাতীয় প্রতীক শাপলাকে আর কোন রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়া, নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দেখেন কিসের বিতর্ক, কে বিতর্ক তৈরি করেছে? বিএনপি বিতর্ক তৈরি করেছে। এখন জামাতের দাঁড়িপাল্লা নিয়েও তো আওয়ামী লীগ বিতর্ক তৈরি করেছিল, কিন্তু আপনার সেটা শুনবেন? কি বিতর্ক? একটা প্রতীক দিবে, সেটা নিয়ে আবার বিতর্ক কি? এটা বিতর্কের কিছু নেই। গত 9 জুলাই রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আর তরুণ প্রজন্ম নীতিগতভাবে হয়তো ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপির কথায় যারা সিদ্ধান্ত নেয় তারা থাকতে পারবে না, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, হবে এটাই। শাপলা হয়তো বা এটা নিয়েই যে ঘটনা ঘটবে তা না, জাস্ট এটা নিয়ে তাদের নিরপেক্ষতাটা প্রশ্নবিদ্ধ, আর নিরপেক্ষতার কারণে তারা থাকতে পারবে না। মৌলিক জায়গা হচ্ছে এটা। জানা গেছে নাগরিক ঐক্য তাদের পুরানো প্রতীক কেতলির পরিবর্তে শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। একইভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করে নিবন্ধনের সময়। এই দ্বিমুখী দাবির মধ্যেই শাপলা নিয়ে বিতর্ক তৈরি হয়। নাগরিক পার্টিকেও হয়তো বা বিএনপি লেলিয়ে দিয়েছে, নাগরিক ঐক্যকে, মাহমুদুর রহমান মান্নাদেরকে। বিএনপির সিট পার্টি, ঝামেলা করো, এনসিপি কে সব জায়গায় আটকাও। এইটা কিন্তু এই বড় দলের আর একটা সিস্টেম, এই তরুণদের আটকানোর। শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হয়, নির্বাচন কমিশন মনে করে এটি কোনো রাজনৈতিক দলকে দেওয়া উচিত না। জাতীয় প্রতীক দেওয়া যাবে না, এটা কোন আইনে আছে? তাহলে বলেন যে জাতীয় ফল খাওয়া যাবে না, ঝুলিয়ে রাখতে হবে। জাতীয় প্রতীক ধরা যাবে না, ওখানেই যেখানে থাকবে সেখানেই রাখতে হবে। জাতীয় প্রতীক জাতীয় জাতীয় প্রতীক আর জাতীয় ফুল এই দুইটা কিন্তু এক না। জাতীয় প্রতীকের মধ্যে আরো কিছু আছে শাপলার সাথে, শাপলা ধান মিলে মিশে, তাহলে তো ধানের শিশু রাখা যাবে না। এখন জাতীয় প্রতীক জাতীয় ফুল মানে ওটা ধরা ছোঁয়া যাবে না, কাজে লাগানো যাবে না, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, এখন নাগরিক ঐক্য কিংবা এনসিপি কাদেরকে দিবেন এটা আপনার সিদ্ধান্ত নেন বা লটারি করেন, কিন্তু এটা প্রতীক হিসেবে দেওয়া যাবে না। এই আওয়ামী যুক্তি কোথা থেকে এনেছেন?
শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশন মনে করে এটি কোনো রাজনৈতিক দল করতে উচিত না, এটা কোনো কথা না। ওই সেম দাঁড়িপাল্লার বিরুদ্ধে যুক্তি, ওই যুক্তি। তো এইসব যুক্তি দিয়ে আমার মনে হয় না যে নির্বাচন কমিশন টিকতে পারবে।